লোকসভা ভোটের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে, আর তাই প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। অন্যদিকে সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে রাজ্যে আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন জেলায় পৌঁছেও গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চও শুরু করে দিয়েছে বাহিনী। প্রসঙ্গত, রাজ্যে এবার প্রথমবার 7 দফায় লোকসভা ভোট। কমিশনের 7 দফায় ভোটের কারণের সিদ্ধান্ত আগেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে বাহিনী বাড়াতেই 7 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয় কমিশন। দু 2019 লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে, আর এই 2019 লোকসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সরগরম। দেওয়াল লিখন, ভোট প্রচার, পথসভা থেকে শুরু করে কেউ কিন্তু পিছিয়ে নেই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তাদের বেশ কিছু প্রার্থী তালিকা প্রকাশ করলেও এখনও বিজেপি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেননি। কিন্তু প্রচারে কেউ থেমে থাকেনি। দেওয়াল লিখন থেকে শুরু করে ছোট ছোট কর্মী সভা সবই কিন্তু সেরে ফেলছে রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে এই রাজ্যে এসে গেল কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী, চলছে আধা সামরিক বাহিনীর টহল এবং মহড়া। মমতা ব্যানার্জি আর মমতা সংগমিতা, তিনটে নাম মনে রাখতে হবে, ঠিক আছে? ভোটটা যেন সঠিক জায়গায় একদম তৃণমূল। প্রার্থী দিয়েছে এবং যার পাশে কোন কিসের প্রার্থী দেয়নি, মানে যতগুলো 25টা লিস্ট দিয়েছে প্রত্যেকে সিপিআইএম ফরওয়ার্ড যা দিয়েছে, একমাত্র বীরভূমে প্রার্থীর পাশে কোনো নাম নেই। মানে কোন দল থেকে তিনি, কোন দলের সমর্থিত, নিশ্চয়ই কোনো দল থেকে, ওদের দল থেকেই হবে, কিন্তু সেটার কোনো নাম নেই। এটা কতটা অ্যাডভান্টেজ পাবেন আপনি? এমনিতে কিন্তু সে নাম থাকুক না থাকুক বা প্রার্থী ঘোষণা করলেও সে কি কোনোটাই আমাদের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ নয়। সুতরাং আমরা সারা বছর কাজ করছি। ধরুন কথায় আমি এক্সাম্পল, ধরুন আমি গত 10 বছর ধরে এখানে কাজ করছি এবং সারা বছর আমি আসি, সারা বছর আসছি। এবার ধরুন একটা প্রার্থীর নাম যেটা ঘোষণা হলো, আমি জানি না আপনারা চেনেন কি না, কেউ চেনে না, তো সে তার মানে 10 বছর কাজ করেনি, তাই তো? তাহলে সে শুধু ইলেকশনের এই 1 মাস বাকি, সেই 1 মাসে যদি সে কাজ করে, 1 মাসের কাজ আর 10 বছরের কাজে ডিফারেন্স আছে। তার মানে এগিয়ে থাকা পিছিয়ে থাকা হিসেবেই তো বলে দিচ্ছে। সেজন্য যে কেউ প্রার্থী আসুক আমাদের জন্য কোনোটাই প্রবলেম নয়, আমাদের জন্য কোনোটাই ভয়ের নয়, আমাদের জন্য কোনোটাই সমস্যার নয়।
আর একটা কালকে বিজেপি ঘোষণা না হলেও তারা কর্মী সভা করছে, আজকে বোলপুরেও হচ্ছে তাদের লোকসভা কেন্দ্রে। তারা যেটা বলছে যে এবারে শতাব্দীকে আর হ্যাট্রিক করতে দেবে না, কোন বেসিক তারা বলছে, কার উপরে নির্ভর করে বলছে। আচ্ছা, দিবাস্বপ্ন দেখতে কি কিছু অসুবিধা আছে? না না না, ওদের ওদের দিবাস্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই, না, কিন্তু ওদের হারে হ্যাট্রিকটা হোক, ওদের হারের হ্যাট্রিকটা হচ্ছে, সেটা ঠিক আছে। আসলে আমি দেখুন, আমাদের তো কাজ আছে, আমরা কাজ করছি, সকাল থেকে দেখছেন কাজ করছি, সেখানে ওই বসে বসে একই বললো, যত দুনিয়া যত কে মন্দির যাচ্ছে কে মসজিদ যাচ্ছে তাদের প্রত্যেকটা রিয়াকশান দেওয়া, এটা তো কাজের কথা নয়। কাজ তো হচ্ছে যে আমি কি করেছি, আমি কি করবো, এটাই তো কাজের কথা হওয়া উচিত। বাদ বাকি কে শাড়ি পরলো, কে মন্দিরে নামাজ পড়লো, কে, এটা কি কোনো বুদ্ধিমান লোকদের কথা, না এটা কোনো দলের বায়োডাটা হতে পারে, না এটা কোনো দলের মুখপাত্র হিসেবে কারোর এই বক্তব্য প্রতিদিন কথা বলার প্রয়োজন হতে পারে। আমাদের প্রয়োজন নেই বলে আমরা মনে করি। এটা কোনো রেজাল্ট বলবে, আমি প্রথমবার দেখছিলাম মনে হচ্ছে বলছিল একটা ভোটারও জিতবে, রেজাল্ট কি বললো, তো রেজাল্টই বলবে। তার আগে আমরা কোথায় আছি ওরা কাছে মানুষ জানে, আমাদের কাজ মানুষ দেখেছে, মানুষ উপকার পাচ্ছে, সুতরাং রেজাল্ট আমরাই বলবো। প্রচার এবার কিভাবে নিয়ে যাবেন? এবারে আমাদের সংগঠন অনেক বেশি শক্ত, আগে 2009 থেকে অনেক বেশি, সভাপতি মিটিং ডেকেছি, হ্যাঁ অনেক বেশি স্ট্রং হয়েছে, সুতরাং সেটা এফেক্ট তো নিশ্চয়ই হবে। এত বছরের উন্নয়ন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত কাজ, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল উপকার, সেগুলো, এবং কালকে আমাদের কেষ্টদা মিটিং, জেলা সভাপতি মিটিং ডেকেছে, তার ফলে ডেকে আমরা ঠিক করব যে কোথায় কাকে কতটা প্রয়োজন হবে, কে কোথায় যাবে, পুরো স্ট্র্যাটেজি ঠিক করা। স্ট্র্যাটেজি কিছু দরকার নেই আমাদের, কিন্তু ওই অনুষ্ঠান প্রচারের প্রোগ্রামগুলো ঠিক করব, এবং যেখানে যেখানে যাদের দায়িত্ব আছে সেখানে সঠিকভাবে পালন করবে। এবং রামপুরহাটের জন্য বলতে পারি যে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি আশিসদার হাত দিয়ে যে কাজ হয়েছে, আমার তো ধারণা যে রামপুরহাটের অসম্ভব উন্নয়ন, সেটা দলের প্রার্থী হিসেবে নয়, এখানকার নাগরিক হিসেবে বলতে পারি। এবং রামপুরহাট তারাপীঠের যে উন্নয়ন সম্ভব হয়েছে, সেটা মমতা ব্যানার্জি ডেভেলপমেন্ট অথরিটি করেছে বলে আরও বেশি সম্ভব হয়েছে। আমাদের 5 কোটি টাকা, আশিসদার এমএলএ ফান্ডের টাকা, তার থেকে অনেক বেশি টাকা পায়। উন্নয়ন তো টাকা দিয়েই হয়, কিন্তু সেই টাকাটা পাওয়া গেছে বলে সেই উন্নয়নটা সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে ব্যবহার হয়েছে। তাই যেটা মনে হয় যে এবারে ইলেকশন ক্যাম্পেনিং অনেক সহজ, মানুষের উপকার উন্নয়নটাই একমাত্র বিষয়। লাস্ট একটা হচ্ছে, সেটা হচ্ছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করে আছে, কালকেও বলেছে চোখ বন্ধ করে দেবো। এটা কিভাবে নিচ্ছেন? আপনার এলাকাও তো এরকম হচ্ছে, তাদেরকে ভোটের কোনো প্রভাব পড়বে না, কী করবো? আপনি কীভাবে এটা নিচ্ছেন? এই যে চোখ বন্ধ করে দেবো পাচনের দাওয়ায়, এটা আপনি কীভাবে নিচ্ছেন? এইগুলো যে যা কথা বলবে, যে কোনো মানুষ, তার তো ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা নিয়ে তো অন্যের ওপিনিয়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। না, আপনি তাহলে সমর্থন করছেন এই কথা? না না, না বলা মানে সমর্থন করা নাকি, অসমর্থন করা নাকি, কোনো কথা। আমি বলছি যে উনি বলছেন, উনি যেটা ভাবছেন সেটা বলছেন, তাৎপর্যটা জানতে হবে কি মানেতে ওই একটা শব্দের আগে পিছে নিশ্চয়ই কিছু বলেছে, কি ব্যাখ্যা নিশ্চয়ই দিয়েছে, সেই ব্যাখ্যাটা আছে। দিদি, আপনি দীর্ঘদিন ধরে এখানকার সাংসদ রয়েছেন, দেখা যাচ্ছে যে আমাদের যে ঝাড়খণ্ড এলাকা, বিশেষ করে যেখানে আদিবাসী মানুষের বসবাস, রাজগ্রাম এবং মোহরাপুর অঞ্চল, মুরারিয়া ব্লকে, সেখানে একাধিক গ্রামের রাস্তা এখনও পর্যন্ত সংস্কার হয়নি। সেই সমস্ত গ্রামের মানুষজনের পানীয় জল উৎস বলতে গেলে পাথর খাদানের জল, সেগুলো 10 বছরে কেন করা গেল? দেখো, অনেক জায়গায় করা হয়েছে, বহু জায়গায় করা হয়েছে, এটা তো টাকার হয়। রাজগ্রাম মোহরাপুর অঞ্চল, রাজগ্রাম এবং মোহরাপুর দুটো অঞ্চল, কিন্তু জলের একটা তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা 400 ফিট অবধি এখানে মেগা প্রকল্প যেটা নেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই জানেন যে মেগা প্রকল্প একটা নেওয়া হয়েছে বীরভূম, তার মধ্যে অন্তর্ভুক্ত, এবং গঙ্গার জল এনে, অর্থাৎ এই জলের সমস্যাকে চিরতরে সমাধান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ গ্রহণ করেছেন, এবং তাতে এখানে সেই বিষয়টা একদম প্রাধান্য পাচ্ছে। এবং জলের যে বিষয়টা, সেই বিষয়টা, এবং বহু ক্ষেত্রে অলরেডি পাথুরে এলাকাগুলোতে অলরেডি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে
উদ্যোগ নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই যেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে এখানে অনেকখানি জলের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। এবং যে সমস্ত জায়গায় মানে এখনও অভাব আছে সেগুলো দপ্তর কিন্তু উদ্যোগ নিয়ে দেখছে। আর একটা জিনিস আশিস দা, অনেক জায়গা হয়েছে না পাথুরে এলাকা বলে, আমরা টাকা দিয়েছি, বোরিং হয়েছে, 200-400 ফিট অবধি হয়ে জল পাওয়া যায়নি। আবার সেটা যেখানে আমাদের ইজি, সেখানে হয়তো একবারে হয়ে গেছে, সেই টাকাটা দেওয়া হয়েছে, সেটা কাজ হয়েছে। এরকম অনেক জায়গা আছে যেখানে দেওয়া হয়েছে, কাজও হচ্ছে, কিন্তু আলটিমেট জল পাওয়া যাচ্ছে না। তো সেখানে আর একটা প্রসেস, 10 বছর আর 34 বছরের না করা কাজকে তো কভার করে করতে হবে। তাই জন্য সেটা তো অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। যে দু একটা ক্ষেত্রে হয়নি, আমি তো বলবো না কখনোই 100% হওয়ার কথা, যে দু একটা পোর্শন হয়নি সেগুলো তো বেসিক কিছু প্রবলেমের জন্য আটকে আছে। যদি আমি 10 জায়গায় করতে পারি, 11 জায়গায় করবো না কেন, সেটা তো আমার ওটা। তার মানে নিশ্চয়ই কিছু একটা প্রবলেমে আটকে আছে। যেমন ধরুন আসমানপুর আছে, সিংড়া আছে, যে সমস্ত গ্রামের মানুষদের, আদিবাসী মানুষ, যাতে বেরোনোর রাস্তাই নেই এখন। না, সেগুলো আমাদের কাছে আসেনি, আসলে নিশ্চয়ই সেগুলো করতাম। কারণ আমি যেখানে আদিবাসীদের জন্যে আলাদা করে কমিউনিটি হল করে দিচ্ছি, স্পেশাল আদিবাসীদের জন্য কেয়ার করছি, যে এখানে ওরা নাচের প্র্যাকটিস করতে পারে, যেখানে ওরা বিএটিএ প্রোগ্রাম করতে পারে, সেরকম বহু জায়গায় করেছি। ওদের ইনস্ট্রুমেন্ট দেওয়া, ওদের পোশাক দেওয়া, যেগুলো করেছি। তার মানে এই আদিবাসীদের, এবং আমি আদিবাসী মিনিস্ট্রি সেন্ট্রালের সঙ্গে কথা বলেছি অনেকবার, আমাদের দেখো প্রজেক্ট, আমি পুরো প্রজেক্ট তৈরি করে দিয়েছি আদিবাসীদের। আর কি ভাষা নিয়ে ওখানে আমি তুলেছি ওদের ভাষাটাকে ব্যবহার করার জন্য, মিটিংয়ে সব কিছুতে ওটা আমি করেছি। সুতরাং আদিবাসীদের জন্য স্পেশাল আমরা ভাবছি, স্পেশাল করেছি। তখন এই রাস্তা করাটা বড় কথা নয়, নিশ্চয়ই ওটা আমাদের অবধি পৌঁছয়নি, পৌঁছলে নিশ্চয়ই করে দেবো। এবারকার ভোটে মানুষের মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ আছে। মানুষ চাইছেন যে তারা স্বাধীনভাবে তাদের মতটা প্রকাশ করবে। আমরা দাবি করে আসছি 2011 থেকে, 2011 নির্বাচন উত্তরকালে স্কুলের ভোটে ভোট দিতে পারবে না, কোঅপারেটিভে ভোট দিতে পারবে না, পাড়া যদি কোনো একটা ক্লাব নির্বাচিত হয় সেখানে ভোট দিতে পারবে না, সিএবি সভাপতিকে হবে তার মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন, প্রেস ক্লাবের সভাপতিকে হবে তার মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকারটিকে একটু কৌশলের সঙ্গে ধ্বংস করা হবে। এর বিরুদ্ধে আমরা অনবরত প্রচার করছি। মানুষ একটা সুযোগের অপেক্ষায় ছিল, সেই সুযোগ এবার আসছে। আমার ধারণা মানুষ তার নৈতিক জয়ের প্রতিফলন দেখাবে ভোটে বাক্সে। আপনার কথা থেকে এবার মানুষকে ভোট দেওয়ার সুযোগটা পাবে আশা করা যাচ্ছে। সুযোগ পাবে কিনা তা জানি না, কিন্তু একটা বিপদের আশঙ্কা আছে। এইভাবে যদি বারে বারে মানুষকে তাদের শান্তিপূর্ণভাবে ভোটের অধিকারকে বঞ্চিত করা হয়, মানুষ বিদ্রোহের দিকে যাবে। সেটা শাসকদের বোঝা উচিত। সেই জন্যই আমার ধারণা শাসক দলও এবার একটু আতঙ্কিত। তারা ভোটটা যাতে নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন উদ্যোগ নেবেন আশা করি। হয় শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে পরিবর্তন, তার মানে ভবিষ্যতে রক্তাক্ত বিপ্লবের পরিবর্তন শাসকদেরই ঠিক করতে হবে, সাধারণ মানুষ। আপনার বিরুদ্ধে তারকা প্রার্থী কীভাবে দেখছেন? আমরা প্রার্থী ভাবি না, আমরা ভাবি দুটো দল তাদের কী নীতি, কী আদর্শ নিয়ে তারা পার্লামেন্টে যাবে। আজকে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যারা পার্লামেন্টে কী করবে, তারা কী করতে চান? তৃণমূল চাইছেন পার্লামেন্টে যেতে যাতে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বাধাপ্রাপ্ত হয়। বিজেপি চাইছেন পার্লামেন্টে যেতে যাতে রাফেল ডিলের তদন্ত না হয়, যাতে বেকারদের চাকরির দাবিটাকে তারা প্রশাসনকে জমিয়ে রাখতে পারে। আমরা চাইছি পার্লামেন্টে যেতে যাতে মানুষের এই কথাগুলো পার্লামেন্টে এবং আইন প্রণয়নের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকরভাবে সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মৌলিক চিন্তার পার্থক্যের মধ্যে দিয়ে মানুষের প্রচারের মূল হাতিয়ার কী করে? আমাদের মূল হাতিয়ারে হচ্ছে গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। এবং গতকালই দেখেছেন আপনারা ভবিষ্যতের ভোট নিয়ে আমাদের হাইকোর্টেও মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলা হয়েছে। একটা ফিল্ম যা সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে তাকে পর্যন্ত দেখাতে দেওয়া হচ্ছে না শাসকদের ওয়েবসাইট। এই ধরনের চাপা সন্ত্রাস গ্রামাঞ্চলে কী ছিল সেটা আমি জানি, কেন আমি বিভিন্ন সময় গ্রামে গিয়ে দেখেছি।
শহরের বুকে এরকম চাপা সন্ত্রাস ছবি দেখাতে দেওয়া যাবে না, সেটা ক্রমশ ক্রমশ প্রকাশিত হচ্ছে এবং মানুষ ক্রমশ খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তার যাদবপুর লোকসভা কিন্তু একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, আজকাল দুটো লোকসভা ভোটে তার ফল বামেদের পক্ষে আসে। এবার সেটা এবার বামেদের পক্ষে আমার যাবে সম্ভব হবে। উৎখাত করতে এসেছে। তো সেখানে ওনার সঙ্গে ওনার কাছ থেকে যদি আমাকে কালচার শিখতে হয়, তৃণমূলের থেকে যদি কালচার শিখতে হয়, দুঃখজনক ব্যাপার। উল্টে এটাও উনি হজম করতে পারছেন না যে মানুষ, আমি সেটা টিভিতেও বলেছি যে বহু মানুষ বলছেন, ইনফ্যাক্ট আমি কি বলবো আর মজা করে দিলীপ দাও, মানে বহু মানুষ ফেসবুকে টুইটারে দেখছেন, সবাই বলছেন এটা নাকি ঝালমুড়ি কাণ্ডের দ্বিতীয় পর্ব, আমাকে ওয়াকওভার দেওয়া হলো এবং কি বলবো আমি নাকি ভেতর থেকে কোনো সেটিং করে নিয়েছিলাম, তাই লড়াই করে জিতলে সেই ক্রেডিটটাও কম হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো আপনারা পড়ছেন ফেসবুকে, আমিও পড়ছি ফেসবুকে। তো বাকি তৃণমূলী কালচার এবং তাদের থেকে কি ধরনের কালচার শেখা উচিত সেটা আমি কোনো মন্তব্য করবো না। আমি দিদিকে কালকে বলেছি, আবার খুব বিনম্রতার সঙ্গে বলছি যে গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, ওনারও বয়স বাড়ছে, আমাদেরও বাড়ছে, মাথাটা ঠান্ডা রাখুন। ভোটের পুরো সময়টাতে মাথাটা ঠান্ডা রাখুন। যখনই টিভিতে দেখি উনি প্রচণ্ড এক্সাইটেড হয়ে থাকেন, প্রচণ্ড রেগে থাকেন, ঘামেন, ওগুলো ঠিক না, শরীরের পক্ষে ক্ষতিকর। তো উনি শরীর স্বাস্থ্য ঠিক রাখুন, এত সামান্য ব্যাপারে এত রেগে যাবেন না, এতে কোনো লাভ হবে। আয়ুষ্মান প্রকল্প, আমদুত প্রকল্প, এগুলো আপনি 24 কোটি 52 লক্ষ টাকা আমার অলরেডি অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের বলি প্রায় 80টা রাস্তা টাকা দেওয়ার পরেও মানে তৈরি করাই শুরু হয়নি। বহু জায়গায় আমি নিজে পকেট থেকে প্রায় 1.5 লক্ষ টাকা খরচা করে যে রাস্তাগুলো হয়ে যাওয়ার পরেও ফলক লাগাতে দেওয়া হয়নি, ভেঙে দেওয়া হয়েছে, সে সমস্ত জায়গায় দুদিকে কত টাকা খরচা হয়েছে অ্যাকাউন্টেবিলিটির জন্য আমি নিজে ফলক লাগিয়েছি। ফেসবুকে সব ছবি আছে,
হ্যাঁ, এবং যে রাস্তাগুলো টাকা দিয়ে যাওয়ার পরেও শুরু করেনি সেখানেও আমি ফলক লাগিয়েছি যে এত টাকা এই জন্য দেওয়া হয়েছে, এবং নিশ্চয়ই ভালো কাজ করছি, নাহলে পরের পর ফলক ভেঙে দেওয়া। আমার সিএসআর ফান্ড থেকে 5 কোটি টাকা তো মাত্র একজন এমপি পায়, তাতে 10 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা তৈরি করলেই সেই টাকা শেষ হয়ে যায়। সিএসআর ফান্ড থেকে এত হাজার হাজার লাইট লাগিয়েছি, সেগুলো লাথি মেরে ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা সব ছবি দেখছেন, নিশ্চয়ই ভালো কাজ করছি, সেই জন্য এগুলো ভাঙা হচ্ছে। এটা আমি সমর্থন করি না। আমি নিজেও ফেসবুক এবং টুইটারে দেখেছি বহু বন্ধুবান্ধব মজার ছলে সেগুলো আমাকেও পাঠাচ্ছে। আমি মনে করি যে যদি একজন ডাক্তারের ছেলে ভোটে নামতে পারে, যদি একজন আপনাদের উকিলের ছেলে ভোটে নামতে পারে, সবাই গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের 18 বছরের পরে সে যদি কোয়ালিফাই করে তার ভোটে নামার অধিকার আছে। সেখানে যদি মিমি এবং নুসরাত আমার কলিগ, এদের সঙ্গে কাজ করেছি, তো তারা যদি ভোটে নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কুরুচিপূর্ণ কিছু মিম যেটাকে আমরা বলি সেটা নেটে চলছে। আমি মানুষকে রিকোয়েস্ট করবো যে এটা করবেন না, এটা ঠিক না। না, পেশা সবাই তো কোনো না কোনো পেশায় আছে। কেউ অনেকে পেশাদার রাজনীতিক অনেকে আছেন, আবার অনেকে অন্য পেশা থেকে রাজনীতিতে আছেন। এটা তো নতুন কোনো ব্যাপার নয় যে হঠাৎ একজন বলিউড বা টলিউডের কেউ নামী নায়িকা কেউ এলেন। এর আগেও বহু এসছেন, আগামী দিনেও আসবেন। তো কেউ যদি মনে করেন যে আমি রাজনীতিতে না বসে যে দলেরই হয়ে নামুক না কেন, কুরুচিপূর্ণ কোনো ধরনের কথাবার্তা বলা, কালকে আমি শুনলাম নুসরাত কিছু কথা বলেছে আমার সম্বন্ধে, কিন্তু আমার কাছে মিডিয়ার অনেক ফোন এসেছিল, আমি বলেছি যে আমি কোনো ধরনের ব্যক্তিগত ডুয়েলে যাব না, ব্যক্তিগত কোনো মন্তব্যও করব না। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আমার কলিগ তারা এসছেন, আমি আশা করব যে রাজনীতির ময়দানে তারা জিতুন বা হারুন, তারা যত বলিউডের মানে টলিউডের বা এই ইন্ডাস্ট্রির নাম যেন উজ্জ্বল করে। আমার কোনো পরামর্শ নেই, কোনো পরামর্শ দেবো না। আমি তো বেস্ট উইশেস জানালাম, সেটা আমার কাজ। বাকি পরামর্শ সেটা তো দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন। আমি খালি বলবো যে রেখেছো তৃণমূল করে মানুষ হয়নি, এটা সবার ক্ষেত্রে, যারা তৃণমূলের ক্ষেত্রে দাঁড়িয়েছে, রেখেছো তৃণমূল করে মানুষ হয়নি, এই ব্যাপারটার থেকে যেন তারা উঠতে পারে। কারণ সৌজন্যের রাজনীতি কিন্তু আমিই শুরু করেছিলাম, মনে রাখবেন। তৃণমূলের মঞ্চে গিয়ে নববর্ষের গান, সেটাও আমি আসানসোলে দেখিয়েছিলাম। যখন আমি যাচ্ছিলাম দেখলাম তৃণমূলের সভা হচ্ছে 1 জানুয়ারি, আমি সেখান থেকে উঠে সবার মঞ্চে দাঁড়িয়ে আমি একটা গান গেয়েছিলাম। একবার আপনি নির্বাচিত হয়ে গেলে, যারা আপনাকে হারানোর জন্য প্রচণ্ড কেটেছে, আপনি তাদেরও সাংসদ, এবং যারা জেতার জন্য ভোট দিয়েছে তাদেরও আপনি সাংসদ। সেক্ষেত্রে আমি একজন কনস্টিটিউশনাল পজিশনে বসে আমি সবসময় রাজনীতির কথা কেন আমি বলবো। তো এই সমস্ত সৌজন্য আমি শুরু করেছিলাম। পরবর্তীকালে আমাকে ইট পাথর নানা রকমের জিনিস হজম করতে হয়েছে, কিন্তু আমিও দেখুন, আমি মনে করি মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি যথেষ্ট স্ট্রং। কাজে যা লড়ার দরকার লড়ে যাবো। শুনলাম অভিষেকের কথা, উনি বলেছেন যে নাহলে আমার কাছে আসবেন। উনি থাকবেন কোথায় তখন? তাকে খুঁজে পাওয়া যাবে কি ভোটের পরে? উনি এর আগে বলেছেন রাজনীতি ছেড়ে দেবো, এখন আর ভয়ে বলছেন না, কারণ সত্যি সত্যি রাজনীতি ছাড়তে হবে এবার যদি হয়। সেটা জানি না, সেটা দিল্লি ঠিক করবে। তৃণমূলকে শুদ্ধিকরণ কি করে করবো বলুন? নর্দমার শুদ্ধিকরণ হয় না, তার মধ্যে যারা কিছু কাজের লোক আছেন তাদের নিয়ে গিয়ে আমরা ঠিকঠাক করে কাজে লাগাবো। ঠিক আছে, সেটা হচ্ছে এমপি ল্যাডের ইউটিলাইজেশন। এটা কিন্তু মোহাম্মদ সেলিম যেখানে টপে রয়েছে, সেখানে কিন্তু আপনাদের যারা দুজন আছেন, একজন 56%, একজন 72%। এটাকে কি বলছেন, এটা কি বাধা হতে পারে? বাধা হবে কেন? তারা কাজ করছেন, লিখিত দিয়ে দিয়েছেন সব। সেগুলো যদি ওয়েস্টবেঙ্গল কাজ করতে না দেয়, আমি বিধায়ক, মেদিনীপুর জেলায় আমি 1 নম্বরে আছি, বছর শেষ হওয়ার আগে সব টাকা দিয়ে দিই। আর ওখানকার ভয় পেয়ে গিয়ে টিএমসি যে খড়গপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটিটাই বিধায়ক ক্ষেত্র, এটাই চেয়ারম্যানের ক্ষেত্র, তিনি লিখিতভাবে ডিএমকে দিয়েছেন আমরা দিলীপ ঘোষের বিধায়ক ফান্ডের কাজ করব না। তো দোষটা আমাদের না ওনাদের। সেরকম বাবুল সুপ্রিয় যেখানে কাজ করছেন আসানসোলে, কর্পোরেশন থেকে তাকে কোনো প্রজেক্ট পাস করিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না। নাহলে সবচেয়ে এগিয়ে আছেন উনি, সবচেয়ে স্মার্ট মিনিস্টার, সবচেয়ে অ্যাক্টিভ মিনিস্টার। দার্জিলিংয়ের ভবিষ্যৎ কি? ওখানে তো আপনাদের তৃণমূল থেকে প্রার্থী দিল। তৃণমূলের প্রার্থীও নেই ওখানে, তৃণমূলের ভোটারও নাই। পাহাড়ের লোক বিজেপির সঙ্গে ছিল, বিজেপির সঙ্গে আছে। দিল্লিতে সব্যসাচী কালকে বলে গেছেন যে যদি আমাকে দিল্লি যেতে ডাকে আমি যেতে পারি কাজ করলে পরে। আপনাদের কি সেরকম কোনো সম্ভাবনা মনে হচ্ছে যে লুচুয়া উদ্যম থেকে কেউ দেখা করতে যেতে পারে? দেখুন, যাওয়া আসা থাকেই, ডাকাডাকি থাকেই, চলবে। অপেক্ষা করুন একটু, সব উত্তর পাবেন। আসুন আসুন, আপনি দেখা করে আসুন একবার। 3টে আমার বাকি সঙ্গীরা আছেন, আমাদের নেতৃত্ব, সবার নামে বিভিন্ন কেস, আর বিভিন্ন জায়গার মূলত ভাষণ দেওয়া, পারমিশন না নিয়ে মিটিং করা, এই ধরনের ছিল কেস। ইসলামপুর, বর্ধমান, বহু জায়গার ছিল, আছে। জামিন কিছু আগে নেওয়া হয়ে গেছে, আজকে 2 একটা জামিন হলো।
হুম। ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আপনারা ধর্নায় বসবেন না ইলেকশন লড়বেন আগে ঠিক করে নিন, কারণ এরপর তো প্রত্যেক দিন ধর্নায় বসতে হবে। এমন সমস্ত ঘটনা ঘটবে, ধর্না দিতে দিতে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে যাবেন। কেন ওটা বাদ দিন, রাজনীতিটা মাঠে নেমে করুন। দিদির ওই নাটকবাজি আর চলবে না, ধর্না ফর্না। অতি স্পর্শকাতর বুথ কতগুলোকে ঘোষণা করার পরে, অতি স্পর্শকাতর বলার পরে তারপরে কিন্তু উনি বলছেন সারা যে- পশ্চিমবঙ্গ আজকে স্পর্শকাতর, এটা কোনো মানুষকে বোঝাতে হবে না। এটা বাচ্চা ছেলেও জানে। বাড়ির সামনে দামাদম বম পড়ছে, ভোটাররা বেরোতে পারেন না, লাইন থেকে ফেরত দিয়ে দেয় হাতে কালি লাগিয়ে, নমিনেশন করা যায় না, ভোট প্রচার করা যায় না। এরপর কাউকে বোঝাতে হবে? সমস্ত এক্সপোজ হয়ে গেছে। আর আমরা সমস্ত ভিডিও এভিডেন্স, আপনারা যা যা তথ্য তুলে ধরেছেন সব আমরা ইলেকশন কমিশনকে দিয়েছি, সমস্ত তথ্য তাদের হাতে আছে। মুখ্যমন্ত্রী বলছেন মানসিক রোগীতে পরিণত হয়েছে বিজেপি নেতারা। সে তো আপনি কথাবার্তা শুনে বুঝতেই পাচ্ছেন কে কি বলছে, কীরকম প্রলাপ বকছেন, কীরকম কনফিউশন আর কি হচ্ছে সেটা আমরা তো করছি। যারা বলছেন তাদের মানসিক স্থিতি ঠিক আছে কিনা এটা আজকে প্রশ্নের ব্যাপার। অর্জুন সিং এই জেলায় বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে এই জেলায় বাহুবলী হয়ে গেল। দেখুন, বিজেপি সারা দেশে বাহুবলী আছে। পশ্চিমবাংলায় আমরা সংগঠন বাড়িয়েছি বুথ স্তর পর্যন্ত গত 2-3 বছরে, যেটা আজকে সবাই দেখতে পাচ্ছেন। বিজেপি বেড়েছে, বিজেপি জেতার সম্ভাবনা তৈরি করেছে। তো স্বাভাবিকভাবে যারা বিজেপিতে নিজের ভবিষ্যৎ দেখছেন তারা বিজেপিতে আসছেন, আরও অনেকে আসবে। অর্জুন সিং সহ কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছে বিজেপি দল ভাঙানোর খেলায় নেমেছে। ওনার পার্টিটা কিসের উপরে চলছে? কোথার থেকে ভাঙিয়ে নিয়ে এসছেন কি, সেই দিয়ে জোর তোড় করে পার্টি চলছে। সব আলাদা করে দেবো আমরা, দেখবেন ইট বালি সুরকি আলাদা হয়ে যাবেন, পার্টি বলে কিছু থাকবে না। 15 দিনের মধ্যে এটা করবো। চমক কি আরো রয়েছে এখন? পুরোটাই চমক, এমন চমক দেবো বালুদার কথা বেরোবে না, দিদিমণি শুকিয়ে আমসি হয়ে যাবেন 15 দিনের মধ্যে। আর ডিসেম্বরের মধ্যে সরকার পাবেন না খুঁজে। ডিসেম্বরের মধ্যে খাদ্যমন্ত্রী অনেক কিছু দাবি করেন, কিছু কি করতে পারেন? উনি নিজের সিট বাঁচান আর নিজের পদ বাঁচান, তাহলে যথেষ্ট হবে। ডিসেম্বরের মধ্যে এই সরকার থাকবে না কেন? ডিসেম্বরের মধ্যে সে দেখতে পাবেন, ডিসেম্বর দেরি আছে। দেশভক্তির কথা বলেন আর এইভাবে বিভিন্ন অভিযুক্ত নেতাদের নিজেদের দলে নিয়ে নেওয়া, এটা কিছু না, অভিযুক্ত মানে কি দেশভক্তি থাকে না নাকি? অনেক বড় বড় গুন্ডা বদমাশও দেশের জন্য প্রাণ দেয়। রাজনীতি বাংলায় যেভাবে চলছে সেই রাজনীতির মধ্যে আমরা এগোচ্ছি। আমরা এই রাজনীতিকে পরিশ্রুত করবো। আমার সেই অধিকার আছে। হ্যাঁ, কোথায় দাঁড়াতে পারেন দিদিমণি? একবার যান না, মজাটা চেখে নেবেন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।